নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প আগুন, আশাপূর্ণা দেবীর লেখা। কঞ্চির আগালির মতো খোঁচা খোঁচা কাঠি কাঠি আঙুল কটার হাড়গুলো মড়মড়িয়ে ভেঙে গুঁড়ো হয়ে যেতে চাইছে। শরীরের যেখানে যত গ্রন্থি আছে, কে যেন সেখানে নিষ্ঠুর আক্রোশে মোটা ঘঞ্ছুস দিয়ে বেঁধেছে এবং ঘাড় থেকে মাজা আর মাজা থেকে ঘাড় অবধি একটা অসহ্য দপদপানি ছুটোছুটি করে ফিরছে। এ দপদপানি ঠান্ডাটা অতিরিক্ত ঠান্ডা হয়ে উঠলে কি আগুনে দাহ এনে দেয়? আবার এক এক সময় ওই ছুটোছুটি দপদপানিটা থেকে যাচ্ছে। মনে হচ্ছে শত্রুতা করে কেউ ওই ধনুকের মতো গোল হয়ে যাওয়া শিরদাঁড়াটার ভিতরে কোনখানে এক চাপ বরফ ঠেসে ধরছে। সেই বরফ গলা হিম ঝলটা ঘাড় থেকে চুইয়ে চুইয়ে নিচে পর্যন্ত নেমে আসছে, বুকের মধ্যে কাঁপুনি ধরিয়ে। তবু সব থেকে মারাত্মক কষ্ট বাঁশের রোলার মতো খটখটে পা দুখানায়। সেই কষ্টে হঠাৎ হঠাৎ কোকিয়ে উঠছে বুড়ি। ওরে মা রে, পা দুখানাকে যেন কুকুরে চিবোচ্ছে রে। প্রথম প্রথম কথাটা শুনে চমকে ছুটে ছুটে আসত হিমানি লাঠি হাতে নিয়ে। এখন আর আসে না। অদৃশ্য কুকুরের কামড়ের প্রতিকার তার জানা নেই। অতঃপর বুড়ি কপালে হাত চাপড়ে চাপড়ে গাল পাড়ে। আজও পাড়ছিল। না, ভাগ্যকে নয়, গাল পাড়ছে বুড়ি তার নাতবউ ওই হিমানিকে। প্রথমটা অবশ্য গাল পাড়েনি, কোকিয়ে কোকিয়ে ডাক দিচ্ছিল, ও নাতবউ, সেই তখন থেকে যে বলতেছি এখানে খানিকটা কাঠকয়লার আংড়া করে দে, কানে ঢুকতেছে না? ও নাতবউ, বলি কথা কানে সেঁধুচ্ছে না? শীতে যে কালিয়ে গেলাম, ও হারামজাদি, এত অজ্ঞারাজ্যি কেন? কিন্তু সেই নাতবইয়ের কোনো উদ্দেশ্য নেই। অথচ ওই কালিয়ে যাওয়া যন্ত্রণায় বুড়ি মরণতুল্য কষ্ট পাচ্ছে। দেবতাও আড়ে হাতে লেগেছে, নইলে এই শেষ পৌষের কনকনানির পর 3 দিন ধরে বৃষ্টি, জোর বৃষ্টি নয়, সারা দিন রাত ঝিমঝিম টিপটিপ, তার সঙ্গে ছুরির ধার কনকনে হাওয়া। দুপুরে ভাত কটা পেটে দেওয়া অবধি বুড়ি আগুন আগুন করে চিল্লাচ্ছে, কিন্তু আগুনের ফুলকিটুকিও দেখতে পাচ্ছে না। গায়ে জড়াবার কাঁথা কম্বলের সম্বলই বা কতটুকু? শত জীর্ণ একখানা ভোট কম্বল, কতকাল আগে কে জানে। আর তালির ওপর তালি মারা ভারী জগদ্দল কাঁথাখানা বোধ হয় প্রাগৈতিহাসিক যুগের। বুড়ির যখন নাকি বয়সকাল ছিল, চোখ বুজে ছুঁচের ছিদ্দিরে সুতো পরাতে পারত, তখন হরেক রঙের সুতো দিয়ে এই নকশি কাঁথাখানা বানিয়েছিল। 5 রকম রঙের শাড়ির পাড় জোগাড় করতে পাড়ার গিন্নিদের কাছে ধর্ণা দিয়ে রাখত। সেই বাহারে কাঁথাখানা অবশ্য নিজের জন্য বানায়নি বুড়ি, যখন নাকি তার নাম ছিল নব, বানিয়েছিল বাড়িতে আউন্তি জাউন্তি কুটুমের জন্য, যে দেখেছে নবয়ে শিল্পকলা সুখ্যাত করেছে। এখনও সে গল্প করে বুড়ি। এই গল্প শুনে হিমানি মুখ বাঁকিয়ে হেসে বলে, ওনার বয়সকাল, মান্ধাত্তারা যা বোধ হয় তখন হামা দিত। তা হাসতেই পারে। সেই নব যৌবনা নবকে এই ধনুক হয়ে যাওয়া বুড়ির মধ্যে থেকে আবিষ্কার করতে পারবে, এ তো সূক্ষ্ম দৃষ্টি হিমানির নেই। নেই বলে এই কাঁথাখানা যৌবনকালকেও অনুমান করতে পারে না। কালের প্রলেপে যেমন নবয়ের আজই রূপান্তর, বছর বছর কত কত যেন বছর। মোটা ময়লা ছেঁড়া খোড়া কাপড়ের প্রলেপে কাঁথাখানারও এই দশা। দিন মাস বছর, বছরের পর বছর যেতে যেতে অতিথি কুটুমের জন্যে বানানো কাঁথা ক্রমশ নকর্তার গায়ে উঠেছে। অতঃপর আরও অনেকগুলো গা ফেরতা হয়ে অবশেষে বুড়ির ভোগে লাগছে। ময়লা মোটা শততালিযুক্ত বোটকা গন্ধ এই জিনিসে আর কার রুচি হবে? তাছাড়া সংসারে আছেই বা কে? জনারণ্যপুরী, এখন শুধু অরণ্যপুরী, নিতাই আর হিমানি, ভাবস্বরূপ একটা মুচকে ছেলে।
কাঁথাখানা ওজনে কম নয়, রোদে তাতিয়ে গায়ে দিলে এখনো আরাম হয়, কিন্তু কোথায় সেই দুর্লভ আরাম? রোদে উঠোন ফাটলেই বা কেউ কাঁথাখানা টেনে নিয়ে গিয়ে রোদে দিচ্ছে? হিমানি, হাত দুটো চার ভিজে ন্যাকড়া সলতের মতো। তাছাড়া এখন যা চলছে, লোকে তো রোদের নাম ভুলে গেছে। হাত দিয়ে জল চোঁয়াচ্ছে না, জানলা দিয়ে ছাট আসছে না, তবু কাঁথা কম্বল দুটো যেন ভিজে টুসটুস করছে। হাত থাবড়ে থাবড়ে দেখে বুড়ি চেঁচিয়ে বাড়ি মাথায় করে হাঁক পড়েছে। ও নেতাই, নেতাই রে, দেখ তো আমার বিছানায় কোথা থেকে জল পড়তেছে। ক্যাথা কম্বল দুটোই যে ভিজে সপসপে নাড়ছে। নেতাই তার জীর্ণ মলিন রেপারখানা মুড়িসুড়ি দিয়ে এ ঘরে দরজায় এসে দাঁড়িয়ে বলে, জল আবার কোথা থেকে পড়বে? তোমার ঘরের মাথায় তো ছোট ঠাকুরদার ঘর গতকাল থেকে চাবি বন্ধ পড়ে আছে। আর জানলার ছাট, জানলার ছাটের কথা ওঠে না, কারণ এই ঘরে জানলা বলে কোনো বস্তু নেই। শাশুড়িকের বাড়ির এক টুকরো অংশ পার্টিশন দিয়ে দিয়ে এই ন্যায্য ভাগে আনা। নকর তার এই একমাত্র নাতি নিতাইয়ের ন্যায্য ভাগে একতলা যে অংশটুকু পড়ছে, তার থেকে বরদার সুন্দরের ন্যায্য ভাগ পড়েছে এই জানালাহীন 3 দেয়াল চাপা অন্ধকূপটুক। বড়দা বুড়ি খ্যানখ্যানিয়ে বলেছে, তুই তো বললি পড়বে কোত্থেকে? জল তবে এলো কি করে? হাত দিয়ে দেখ এসে ভিজে কিনা। বড়দা বুড়ির বিছানা হাত দিয়ে ছোবার প্রবৃত্তি তার নাতি নিতাইচরণের হয় না। সে একটু কুটিল হাসি হেসে বলে, তুমি নিজেই ভেজাওনি তো? আমি আমি ভিজিয়েছি? বুড়ি একবার দিশেহারা হয়ে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, কি বললি মুখ পড়া নক্ষী ছাড়া হাড়াবাতে? ওই হারামজাদি পরিবারের সঙ্গে মিশে মিশে এত অধঃপাত হয়েছে তোর নেতায়। ওই হারামজাদি যেমন যা মুখে আসে তাই বলে, তুইও তেমনি। হঠাৎ তাকিয়ে দেখে নিতাইচরণের টিকিটিও নেই। অতএব আপন মনে গজগজ করা ছাড়া আর কি করার আছে? আজ ছুটির দিন। বেইমান মুখ পড়া দুদণ্ড এসে ঠাকুমার কাছে বসতে পারে না। তা বসবে না, সর্বদা সে সোয়াগী বইয়ের পায়ে পায়ে ঘুরে মরছ। কাঁথাখানাকে উল্টে উল্টে শুকনো জায়গা খুঁজে বার করার চেষ্টায় ব্যর্থ হয় বুড়ি। কিন্তু সে তো তবু সকালের দিকে, তখনও পেটে ভাত পড়েনি, আর আকাশও তখন এমন করে পৃথিবীর উপর হুমড়ে পড়েনি। এখন অবেলায় সে স্যাঁতসেঁতে কাঁথা কম্বল চাপা দিয়ে পড়ে থাকতে থাকতে বুড়ির শিরদাঁড়ার মধ্যে বরফের ডেলা গলছে। আঙ্গুলের হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, গাঁটে গাঁটে গোঁজছুঁচ ফুটছে, আর বাঁশের রলার মতো পা দুখানেকে কুকুরে চিবাচ্ছে। কি করবে তবে বুড়ি কোকিয়ে কোকিয়ে না চেঁচিয়ে, ও নবাব নন্দিনী নক্কি ছাড়ি হারামজাদি, বলি সেই থেকে যে চেঁচিয়ে মরতেছি। এক খাবলা কাঠকয়লার আগুন দিয়ে যায় ঘরে, তার কি হলো? অনেকবার চেঁচানোর পর নাদ বয়ে দেখা মেলে। দরজার কাছে এসে বলে, কাঠকয়লা কোথায় পাবো? কোথায় পাবো বলি বলতে মুখে আটকালো না। গতরে কি ছাতা পড়েছে যে জ্বলন্ত কাঠে এক ছাড় জল দিয়ে রাখতে পারো না? কাঠকয়লা আবার কোথায় পায় মানুষ? আকার আগুন থেকেই পায়। বউ পাথুরে গলায় বলে, কোন যুগের স্বপ্ন দেখছেন? কাঠ জেলে রাঁধি আমি। বড়দা সুন্দরী হাত মুখ নাড়া ঝগড়া সইতে পারেন নাই পাথুরে গলা। তার নিজের গলাটা ভাঙা কাঁসার মতো খ্যানখ্যানিয়ে বলে ওঠেন, তা কেনই বা রাঁধো না কাটে? যাতে সংসারের একটু সুসার হয়। তাতে মন যায় না নবাব কন্যের, কেমন? তা কেন? হেসেলে বসে কাঠের ধোঁয়া খেয়ে রাঁধতে গেলে যে বর চোখ ছাড়া হয়ে থাকে। শয়নকক্ষে বরের মুখোমুখি বসে স্টোভ জেলে চুরবুর রাঁধব, মুখোমুখি বসে খাবো, তবে না বাহার। এদিকে বুড়ি মরুক, বুড়ির জন্য একটা আলাদা পয়সা খরচা করতে বুক ফাটে। নিজেদের শখ শৌখিনের কামাই নেই।
ঠান্ডায় আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেতে চাইছে, হাত পা শিখতে একটু আগুন চেয়েছে, মরতেছে। আর তুমি লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষ সেজে গুঁজে এসে মুখের ওপর নাক নেড়ে বললে কি না আগুন করতে কে হবে, কাঠ কয়লা নেই। হিমানি তেমনি পাথুরে গলায় বলে, না থাকলে কি করব? নাতিকে বলে দেবেন বস্তা ভর্তি কাঠ কয়লা এনে রাখতে, মালসা মালসা আগুন করে দিয়ে যাব। বড়টা কোকিয়ে ওঠে, ওরে বাবা রে, পা যে গেল রে, একটু ডোলে দে হারামজাদি, দেখতে পাচ্ছিস না শীত খেচে ধরেছে, ও তো সবসময়ই ধরছে, বলে চলে যায় হিমানি। আসল কথা, ওই নোংরা ময়লা বিছানাটায় হাত দিতে ইচ্ছে করছে না এখন হিমানি। 3 দিন ধরে শাড়ি শুকোচ্ছে না। বাধ্য হইয়া হিমানি তার সুদিনের এক টুকরো স্মৃতি একখানা রংচঙে ছাপা 8 সিল্কের শাড়ি বার করে পরেছে। আর সেইটা পরেছে বলেই বাবনের ঘামাচির জন্য আনা পাউডারটা তলানি একটু মুখটা বলিয়ে নিতে ইচ্ছে হয়েছে একটা টিপ পরতে। এখন ওই নোংরা বিছানা আর নোংরা বুড়িকে ছুটে মন যায়? তা এই সাইজটুকু বুড়ির নজর এড়ায়নি দেখে আপাদমস্তক জ্বলে গেল হিমানি। শীতে পা তারই হিম কালিয়ে যাচ্ছে না? এই বর্ষার ঠান্ডায় সংসারে জুতো সেলাই চণ্ডীপাঠ সব করতে হচ্ছে না? গরিবের সংসারে ঘটা না থাক লেখাটা তো আছে। আর ওই বুড়ি, তার কন্যা করতে হয় না? সকাল থেকে শুরু হয়ে যায় না? ধরে ধরে দাওয়ায় বার করে এনে তাকে মুখ ধোয়াতে নামাতে প্রাতঃকৃত্য সারাতে হয় না? ভাতের গরস মেখে মেখে সামনে ধরে দিয়ে 2 ঘন্টা বসে বসে খাওয়াতে হয় না? আঁচিয়ে দিতে হয় না? খাওয়া থালা উঠিয়ে নিয়ে গিয়ে মাজতে হয় না? থালা মনে পাথরের থালা। পটপটানি বুড়ির আবার এদিক নেই ওদিক আছে, কাঁসার থালায় খেলে নাকি তার শুদ্ধাচার চলে যাবে। একদিন পাথর মাইতে মাইতে হিমানি রাগ করে বলে, আমার থেকে ভারী, দেবো একদিন আছাড় মেরে ভেঙে। নিতাই শুনলে হেসে ফেলে বলে, এক রাজা যাবে অন্য রাজা হবে, পাথরের থালার কি অভাব আছে বুড়ি সিন্ধুকে? কাঁসা পেতলের মতো ওগুলো তার বেচে খেতে পারেনি। সর্বস্ব না বেচে তোমরা যদি আমায় বেচে খেতে তো তোমাদেরও লাভ হতো, আমারও হাড় জুড়তো, বলে পাথরখানাকে সাবধান করে ঘরে তুলতে যায় হিমানি। এই জন্যেই বুড়ি বলে, মুখে কিছু আটকায় না নক্কি ছাড়ির। হিমানি মুখ ঘুরিয়ে চলে যেতেই পৃথিবীর পরম নিষ্ঠুরতায় হাও হাও করে কেঁদে ফেলে বরদা বুড়ি। একদা যে মানুষটা নব নামে বাড়িখানার অভিন্ন চেহারাটার মধ্যে বৃহৎ একান্নবর্তী পরিবারের সকলের কন্যা করে বেরিয়ে নাম কিনত, বাড়ির তো বটেই, পাড়া জগদী শাশুড়ি দিদি শাশুড়িকে পর্যন্ত দ্বাদশীর সকালে তেল মাখিয়ে দিয়ে এসছে নব, একাদশীর সন্ধে গা হাত পা টিপে দিয়েছে। ওরে বাবারে, গেলাম গেলাম, ও নেতাই নেতাই, ওরে চোখে চামড়া খেকো, প্রাণটা যে বেরিয়ে গেল আমার, তবে দে এসে গলাটায় টিপে দে যা, যন্ত্রণা থেকে রেহাই পায়। বর্ষাকালে শীতকালে ছুটির দিনে একটা চালাকি খেলে হিমানি। দুপুরে রান্না শেষে খানিকটা জল গরম করে নিয়ে চা বানিয়ে একটা কলাই করা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেয়, আর সেটাই ভাগ করে করে বারে বারে 1 কাপ করে এনে বরের সামনে ধরে দেয় কাগজ জেলে গরম করে। ভাবটা যেন না বলতে বারে বারে চা বানানোর ক্লেশটি করছে হিমানি পতি প্রেমে উদ্বেল হয়ে। উপায় বা কি এটুকু চালাকি না খেলে? সংসারের প্রতিটি জিনিস যে অঙ্ক কষে কষে খরচ করতে হয়। পতি প্রেমে উদ্বেল হয়ে বার কয়েক জনতাটা জ্বাললেই তো রাতে রান্নার সময় স্টোভ জবাব নিয়ে বসবে, মাপা কেরোসিন। অথচ হিমানি জানে ছুটির দিনে বরাদ্দর অতিরিক্ত এই চাটুকু পেলে কি খুশি হয়নি তার। এদিকে আবার তৈরি চা গরম করে খাওয়ার ব্যাপারে নিতাইয়ের একটু আতঙ্কে সূচিবায় আছে, ওতে নাকি অসুখ করে। হিমানি ও কথা বিশ্বাস করে না। ওইটুকুতেই যদি অসুখ করত, হিমানি কবে মরে ভূত হয়ে যেত।
স্বাস্থ্যবিধির কোন বিধিটাই বা পালন করে সে? ওইটুকুতে কিছু হয় এই বিশ্বাস নেই বলেই বরের সঙ্গে এই লুকোছাপাটুকু করতে অপরাধবোধ আসে না হিমানির। ওর বদলে নিতাইকে যে খুশিটুকু দেয়া যায় তার দাম কি কম? চায়ে কাগজ পড়া ধোঁয়ার গন্ধ বয়ে গেল নিতাই চরণের। সে গন্ধ নাকে যায় নাকি তার? হাতেল ভাঙা মোটা একটা কাপের মধ্যেকার ওই তরল পদার্থটুকু পরম পদার্থ বলেই মনে হয় তার। ওর সঙ্গে অন্য একটি পরম বস্তু স্পর্শ কল্পনা করে খুশির মাত্রাটা আরও বেশি হয়ে ওঠে। গালের হাড় ওঠা শীর্ণ মুখটায় সেই খুশির আলোটা মেখে নিতাইচরণ বলে ওঠে, কি কাণ্ড! আবার এক্ষুনি? না, তোমার এই এত কাজের মধ্যে এতবার চা করা, ছি ছি। হিমান একটি অপরূপ হাসি হেসে বলে, একেবারে ছি ছি, তাহলে দাও ফেলে দিয়ে আসি। হিমানি এখনো এরকম হাসি হাসতে পারে? নিতাই বিহল দৃষ্টিতে তাকায় এবং তখন ওর বিশেষ সাজটুকুর দিকে চোখ পড়ে। হি হি করা সিটে ছেঁড়া রেপার গায়ে জড়িয়ে বুকে হাঁটু দিয়ে বসেছিল, তবু মুখে চোখে বুঝিবার সর্বাঙ্গে একটা আহ্লাদের হিল্লোল খেলে গেল নিতাইয়ের। বলে উঠল, কি ব্যাপার, কোথাও বেরোবে নাকি? আহা, তা আর নয়, বেড়াবা তিনই বটে। আরও একটা কথা মুখে এসে যাচ্ছিল হিমানের, কিন্তু বলল না। পরিস্থিতিটা নষ্ট করতে ইচ্ছে করল না, নইলে বলবার কথা কি ছিল না? নিতাইচরণের সংসারে ওই গন্ধমাদন পর্বতটিকে ফেলে বেড়াতে যাবার মতো বিলাসিতা হিমানের কবে দেখিয়েছে নিতাই? নেহাত দারুণ দরকারে না পড়লে কোথায় যাচ্ছে, তাও সেটুকু সময়ও তো একা রেখে যাওয়ার জো নেই ওনাকে। ছেলেটাকে বসিয়ে রেখে যেতে হয়। হিমানের বন্দিদশা আর বুঝবে না। ছেলেটা কত বায়না করে মার সঙ্গে যাবার জন্য। তাকে ভুলিয়ে ভালিয়ে নেতৃত্ব করতে কম দুঃখ আসে হিমানির? কিন্তু উপায় কি? তার এই ছোট্ট সংসারটিতে দুঃখের ভাত সুখ করে খেতে পারত হিমানি, সে ক্ষমতা ছিল তার। কিন্তু ওই পর্বতের বোঝা তার সব সুখ পিষে মেরে উঠেছে, আর আহ্লাদের মুহূর্তটুকু খান খান করে দিচ্ছে। এসব কোথায় যে তোলে না হিমানি তা নয়, সর্বদাই তোলে। আজ আর তুলল না। আজ তার অঙ্গে বর্ণাঢ্য সিল্কের শাড়ি, মুখে পাউডারের প্রলেপ, কপালে টিপ, চুলে সরু চিরুনি নাচর। আজ তাই পরিস্থিতি ভালো দেখি বলে উঠল, কেন, বরের ছুটির দিনে বাড়িতে একটু সাজতে নেই? কৃতার্থমন্য নেতার হাস্যবোধনে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। বড়দা সুন্দরীর ভাঙা গলা চিৎকারটা এসে আছড়ে পড়ল, ও নিতাই, নিতাই রে, ও বেঈমান হতভাগা, মরে গেলাম যে। কি হলো? তাড়াতাড়ি চায়ের পেয়ালাটা রেখে উঠে দাঁড়ালো নিতাই। হিমানিও নাম কাওয়াজতে একটু চায়ে চুমুক দিচ্ছিল, নচেত নিতাই নিজের থেকে ভাগ দেবার জন্য ঝুলোঝুলি করবে। সেই ভাঙা পেয়ালার শেষ চুমুক দিয়ে হিমানি বেজার গলায় বলল, কিছু হয়নি, তুমি খাও তো। কিন্তু খাও তো বললেই তো হয় না। শাঁখের আওয়াজের মতোই ভাঙা গলার আওয়াজটা যে আকাশে উঠছে। ওরে নির্মায়ী নিষ্ঠুর পরাণমুখ ছেলে, দয়া মায়া কি কিছু নেই তো শরীরে? ততক্ষণে লেপ মুড়ি দিয়ে পড়ে থাকা ঘুমন্ত বাবুনও ধর্মর করে উঠে বসে বলে, কি হলো? হিমানি কঠিন গলায় বলে, বলছি কিছু হয়নি তবু। কিন্তু নিতাই তো পাথরের পুতুল নয়, পাগল ছাগলও নয়। তার ঠাকুমা বুড়ির ওই চিৎকার আর আক্ষেপণের দিকে ভ্রুক্ষেপ না করে বসে বসে চা খাবে? ও তো রোজ সারাদিন দেখে না, দেখলে হয়তো কানে ঘাটা পড়ত। নিতাইকে চায়ের গেলাস নামিয়ে রেখে উঠতেই হয়। বুড়ির ঘরের দরজায় গিয়ে জিজ্ঞেস করতেই হয়, কি হলো? কণ্ঠস্বরে ঈশ্বর সহৃদয়তা ফোটায়, আগুন আগুন, সোনা আমার, দাদা আমার, এক ফোঁটা আগুন আমায় দে যা ভাই। নাতিকে দেখে অথবা ওই সহৃদয় শটটুকুতে বুড়ি গালমন্দের পথ ছেড়ে মিনতির পথে নামে। বুকে ফিটে খাল ধরে গেল মানিক।
হাত পাগুলো কুকুরে চিবোচ্ছে, ভেতরের সব রক্ত হিম হয়ে গেল। একটু সেঁকতে না পারলে এক্ষুনি মরে যাব দাদা। তোর বোর কাছে তো এখন ধর্ণা দিচ্ছি, তা বলে গেল কি না কাঠ কয়লা কোত্থেকে পাবো, আগুন টাগুন হবে নি। আমার এদিকে প্রাণটা ঠোঁটের আগায় এসে যাচ্ছে। এ হেন কাতর উক্তিতে কে পারে অবিচলিত থাকতে? অন্তত পুরুষ মানুষে পারে না। আর কি তুচ্ছ জিনিসের জন্য এই করুণ আবেদন! একটু উত্তাপ, একটু উষ্ণতা, খানিকটা আগুনের পরিবর্তে যেটুকু পাওয়া যায়। আকাশের এই আবহাওয়ায় ওই ৯৯ বছরের বুড়ির তো সেটুকু ন্যায্য প্রাপ্য, অথচ নাতির সংসারে সে ন্যূনতম প্রাপ্যটুকুও পাচ্ছে না বুড়ি। বরং এই ঘণ্টা কতক আগে ঠাকুমা যখন স্যাঁতসেঁতে কাঁথা কম্বলগুলো নিয়ে কাতরুক্তি করেছিল, নিতাই তখন একটা হালকা ঠাট্টা করে উড়িয়ে দিয়ে সরে পড়েছিল। তার কারণ নিতাইয়েরও রাত্রিরে বিছানা বালিশ লেপ কম্বল সব ভিজে ভিজে লেগেছে। তবে নিতাই ভাবতে চায়নি জল পড়ে ভিজেছে। এই ৩ পুরুষের পচা পুরনো বাড়িতে জীবনে যাতে মিস্ত্রির হাত পড়তে দেখেনি নিতাই। ঘরগুলো বালি খসা, ছাদগুলো ঝুলে পড়া, সেখানে এহেন দুর্যোগে এমনটা হওয়ায় স্বাভাবিক তা বুঝে নিতাই। অভিজ্ঞতাই বোঝায়। কিন্তু বহু অভিজ্ঞতার সঞ্চয় জমতে জমতে অভিজ্ঞতায় যখন শ্যাওলা পড়ে যায়, তখন আর মানুষ বোঝমান থাকে না। তখন সে অবুঝ আর্তনাদের অন্যকে অস্থির করে তোলে। নইলে বরদা বুড়ির কি বোঝা উচিত ছিল না এ যুগে ভাতের চেয়ে জ্বালানির দাম বেশি, আর অভাবী মানুষকে নিষ্ঠুর করে তোলে? কিন্তু বুড়ির সে ত্রুটির কথা এখন মনে এলো না নিতাইয়ের। লজ্জায় মাথা কাটা গেল নিতাইয়ের। নিজেকে ঠাস ঠাস করে চড়িয়ে দিতে ইচ্ছে করল। ভয়ানক পাপী মনে হলো নিজেকে। বিব্রত, বিপন্ন, অসহায় অসহায় মুখ নিয়ে তাড়াতাড়ি আবেদন করতে যাচ্ছিল বিপত্তারিণীর কাছে। জল বলো, আগুন বলো, সবই তো তার হাতে। কিন্তু যেতে হলো না, ঘাড় ঘোরাতে তার মুখ দেখা গেল। কিন্তু ওই মুখ কি বিপত্তারিণীর, নাকি আগুনটা সে তার মুখে বসে নিয়ে এসেছে? সে আগুনটা ছড়িয়ে পড়ল নিতাইয়ের কানে প্রাণে। প্রাণটা একেবারে ঠোঁটের আগা পর্যন্ত চলে এসেছে। আহা, আর একটুখানি পথ পার করে বাইরে বের করে আনতে পারলেন না? নাতির হাতের আগুনটুকু তাহলে কপালে জুটত, আগুনের স্বাদ মিটত। এ ভাষা কি নিতাইয়ের অপরিচিত? এমন ধরনের কথা কি হরবক্ষতে শুনছে না সে? তবু ঠিক এই মুহূর্তে এই মলিন নির্লজ্জ কথাটা হজম করে উঠতে পারল না। চেঁচিয়ে উঠল হিমানী। আর্তনাদ না ধমক? হিমানীর মধ্যে অবশ্য এতে কোনো ভাবান্তর দেখা গেল না। হিমানী অবিচল গলায় বলে উঠল, খারাপ কি বলেছি? ওইটুকুও যদি পড়াতে জোটে, বলতে হবে পরম ভাগ্যি। তা কি আর হবে? যা দেখছি, যাত্রা নাটকের পালা সাঙ্গ করে একেবারে সদরঞ্জি গুটিয়ে তবে ঘরে ফিরবেন। নাকি হয়তো ফিরবেনই না। চিত্রগুপ্তর খাতায় নাম নেই, বিধাতার কাছে অমর বর নিয়ে এসেছেন। থামো, যত সব বাজে কথা। নিতাই প্রায় স্বভাব ছাড়া জোরের সঙ্গে বলে ওঠে, একটু আগুনের ব্যবস্থা করতে হবে এক্ষণে। হিমানী স্থির গলায় বলে, কি করে? জনতাটা জেলে এনে বসিয়ে দেব? তাহলে কিন্তু রাতে খাওয়া বন্ধ। আর অগ্নিকাণ্ড হলে আমায় দোষ দিও না। সেবারের হারিকেনের কথা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে বই কি। এ তো গেল শীতের কথা। কম্বলের মধ্যে হারিকেন ঢুকিয়ে নিয়ে যাচ্ছে তাই একটা কাণ্ড করে বসেছিল বুড়ি। নিতাই একটু নরম গলায় বলে, ওসব কেন? আর কিছু নেই? আর কি থাকবে? থাকতে আমার হাত পাগুলো। আহ, মানে কয়লা টয়লা, গুল টুল নেই। রান্নাঘরে চালা ভেঙে পড়ে যাওয়া পর্যন্ত ওসবের পাট চুকিয়ে দেওয়া হয়েছে। কি আশ্চর্য! তাহলে একটা আগুন হবে না? আচ্ছা, আমি দেখছি, বলে গট গট করে চলে যায় নিতাই।
এবং খানিক পরে একখানা ভাঙা লোহার কড়াইতে করে গনগনে খানিকটা আগুন এনে ঘরে ঢোকে। ব্যাপারটা কি ঘটল তা অবশ্য হিমানের বুঝতে বাকি রইল না। সে চালা পড়ে যাওয়া রান্নাঘরটার মধ্যে ঢুকে সাবেককালের প্রকাণ্ড ওই ভাঙা কড়াইখানা সংগ্রহ করে। সেই চালা ভাঙা বাঁশ বাখারি কাঠকুটো থেকে 4টি ভেঙে চুরে কেরোসিন ঢেলে জেলে নিয়ে এসেছে নিতাই। সারা শব্দে সবই টের পেয়েছে হিমানি, কিন্তু কেরোসিনটা এলো কোথা থেকে? বোতলে তো ছিল না। না, বোতলে ছিল না। জনতা স্টোভটাই উপর করে ঢেলে নিয়েই কাজ চালিয়েছে। ঢেলেছি দেদার, হাউ হাউ করে জ্বলেছে। দালানের দেয়ালে তার ছায়া পড়ছিল। মাপা তেল, তা মনে রাত্রিরে রান্নায় ঘাটতি। অনভ্যস্ত হাতে অগ্নিকাণ্ড না করে বসে এই ভয়ে বুকটা কেমন করে উঠল। হঠাৎ ছাপার সিল্কের শাড়ির আঁচলটা তুলে কপালে টিপটা খসখস করে মুছে ফেলে দাঁতে দাঁত চেপে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েই থাকলো হিমানি, যেমন ছিল, নড়ল না। চৌকির ধারে একটা টুলির ওপর কড়াইটা বসিয়ে দিয়ে নিতা রীতিমতো আত্মপ্রসাদে ভঙ্গিতে জোরালো গলায় বলল, না বুড়ি, যত পারো হাত পা শেখো, রুটি শেখার মতো। কঞ্চির খোঁচার মতো আঙুলগুলোকে প্রায় আগুনে ঠেকিয়ে ঠেকিয়ে সেঁকতে সেঁকতে বুড়ি কাঁপা কাঁপা গলায় বলে, বেঁচে থাকো দাদা, দীর্ঘজীবী হও, আকাশে যত তারা তত বছর প্যারাময় হোক। আগুনের আঁচে বুড়ির মুখটা আলোয় ভরে উঠেছে। আগুনের আলো, আহ্লাদের আলো। হাত পা সেঁকতে সেঁকতে সারা শরীরের মধ্যে উত্তাপটা ছড়িয়ে যাচ্ছে। জমে বরফ হয়ে যাওয়া রক্তে সার আসছে। এই উত্তাপ কি শুধু আগুনের, না আর এক উত্তাপের স্বাদ? বলিরেখায় ভরা, যন্ত্রণা আর ক্ষোভে কুঁচকে যাওয়া মুখটার রেখাগুলো যেন আস্তে আস্তে আলগা হয়ে আসে। ক্রমশ ফুটে ওঠে এক চিলতে হাসির আভাস, কৌতুকের আর দুষ্টমির হাসি। ফিসফিস করে বলে, সাদে কি আর বলে রে নিতে, ঘরের বেটা মারে আবার ধরে, পরের বেটি ঠিকরে ঠিকরে মরে। তুই আমার কষ্টটা যত বুঝলি, ও ছুরি কি আর তা দোষী বা দেব কি? চৌপর দিন খেটে মরছে, কাহা তো কার পারবে? এক বড় সুখ, এক ফোঁটা আরাম, ক্রুদ্ধ চিত্তকে উদার করে আনছে। তুইও হাত দোকানে একটু শেখে নি না দাদা। তো আমি আবার কি জন্যে? আমি তোমার মতো বুড়ো? লোভটা প্রবলই হচ্ছে, তবু লজ্জাটা তত দিক। একজোড়া চোখ যে এই দৃশ্যের উপর নিথর হয়ে পড়ে আছে। বুড়ি ফ্যাসফেসে হাসি হেসে বলেন, তা যা বলেছিস। কোথায় আছে যার বড় আর বুড়োর ভাঙে ঘাড়? নাথবো বাইরে হেঙে দাঁড়িয়ে কেন? এদিকে আয়, একটা কথা বলি শোন। দেয়ালের ধার থেকে নিঃশব্দে দরজার সামনে এসে দাঁড়ায় হিমানল। বড়দার সুন্দরী সহৃদয় গলা থেকে উচ্চারিত হয়, রান্না বাকি তো? হ্যাঁ। আরও কোমল হয়ে আসা গলা, আমার পরামর্শ শোন। আজ আর এই হিমে শীতে ময়দা চটকাতে বসতে যাসনি। আমার কথা নে, এ আংড়াটাতে আজ 4টি গুল কয়লা কিছু ফেলে দে, আর যা কিনলে বেশি করে গোটা কত বেগুন পুড়িয়ে ফেল। তার সঙ্গে বেশি করে গোটা কত বেগুন। হিমানের মুখে একটু বিচিত্র হাসি ফুটে ওঠে। কি হবে? রুটির বদলে খাওয়া হবে? গেল ছুরির কর্তা, শুধু বেগুন পোড়া নাকি? 2 কলা চাল ভেজে নেবার মুরদ তো আর তোদের এই কেলেদের নেই। 1 বাটি করে মুড়ি মেখে নে, ঝান ঝান তেল আর কাঁচা লঙ্কা দে, দেখবি অমর তেন নাচবে। মুড়ি বেগুন পোড়া? যেমন কুটিল গলায় বলে, আমাদের কথা থাক, তাতে আপনার পেট ভরবে? কণ্ঠের এই কুটিলতার কারণটা অকারণ নয়। বুড়ি সকলের খোল। হেমানে, নিতাই, বাবুন 3 জনে মিলে যতটা খায়, বুড়ি একা তার থেকে বেশি খায়। ভাত, রুটি, দই। কিন্তু বুড়ির বোধের জগতে এই ওজনের হিসেব নেই। তাই সে সবাই বিস্ময়ে বলে ওঠে, শূন্য কথা,
ভরবে না কিলা? বলে, ভরা বয়সে এমন শীতের রাতে কতদিন। একটু হেসে ওঠে বুড়ি। বাড়ি শুধু সকলে আহার মিটলে শেষমেশ থাকতাম আমরা যার যা। তখন ভাতটা যেত ঠান্ডা হয়ে, হাঁড়িতে দুঘুটি জল ঢেলে দে, আকার আংটা টেনে নে, পুড়িয়ে নিতাম গুচ্ছির খানি ঢোলা ঢোলা বড় বড় মৃত্যুদেশি বেগুন, আর ভেজে নিতাম দুখোলা চাল। বাস, চার জায়ে গোলগপ্প করে, আর ওই কাশি কাশি চাল ভাজা, তার সঙ্গে থাবা থাবা বেগুন পোড়া, তাতে ঝাঁঝ ঝাঁঝ ধানের তেল, আর মটমটে কাঁচা লঙ্কা। আহা, অমর্ত্য! এখন যেন মুখে নেকে আছে। বলে কিনা পেট ভরবে না। ভাত বেন্ডনের থেকে বেশি বলতো লোক। মেজোজাইরই ছিল এইসব চেষ্টা বেশি। বলতো প্রত্যেক দিন একঘেয়ে ভাতটা, শীতে রাতে হাঁড়ির তলানি, দুধ দুধ, এ বাবা বেশ নেতনত্ব। এমানি ব্যঙ্গের গলায় বলে, চারজাইয়ের ভরা বয়সের পেট ভরা, তা কত বেগুন পোড়াতেন? বুড়ি ফ্যাসফেসিয়ে হেসে ওঠে। সে কি আর গোনাগুনতি করে লো? বেগুনের ঝুড়িটাকে হেসেল ঘরে নিয়ে এসে বসাতাম, টপা টপ আগুনে দিতাম, আর উল্টে পাল্টে জব্দ করে ফেলতাম। আহা, তখনকার সেই বেগুনের গুণই বা কি! মাখন হার মানে। আগুনের আঁচ লাগছে কি নেতিয়ে শুয়ে পড়ছে, আর সদ্য গরম চাল ভাজা। আহ, কি তার বাস, কি তার সোয়াদ! আংড়াটা একটু জাঁকা নাতবো। একদিন আরাম করে সবাই মিলে একত্র বসে তেমনি করে। হিমানি বরের দিকে তাকিয়ে ধারালো ছুরি গলায় বলে ওঠে, ওই গো, জাঁকাও আগুনকে, আর ঢলা ঢলা বেগুনের ছুরিটা নিয়ে এসে বসাও এখানে। আগেলো ঢঙিনি, বলি তোরা কত খাইয়ে যে ঝুড়ি ভর্তি নাচবে। গোটা ৬-৭ পোড়ালেই হবে। এদিকে তো তেমনি তোর অন্ন খাটনি বাঁচবে, খরচাও বাঁচবে, সে তো দেখতেই পাচ্ছি। হিমানি বলে, যাও, গোটা ৬-৭ই নিয়ে এসো। বড়দা বুড়ি বেজার গলায় বলে, ও পুরুষ ছেলে, ওকে ফরমাস কেন নাতবো? তোমার গতরে কি হলো শুনি? নিতাই অমায়িক গলায় বলে ওঠে, বুঝছো না ঠাকুমা, তোমার নাতবু আমার সঙ্গে ঠাট্টা করছে। আজ ঘরে বেগুনই নেই, বৃষ্টির জন্য বাজার যেতে পারিনি তো। ও মা, তাই বুঝি? বুড়ি হতাশ গলায় বলে, তবে থাক, কালকেই হবে। অনেক দিন পরে মনে পড়ে মুখটা উসখুসিয়ে উঠেছিল। তবে যাক, তোর বউ ময়দা চটকাতে, আমি তো এতক্ষণ একটু ঘুমিয়ে নি। বড় আরাম হলো রে দাদা। দেখ, কেতাখানা শুধু তপ্ত হয়ে উঠল। আহ! ভালো করে মুড়ি সুড়ি দিয়ে শুয়ে পড়ে বুড়ি বলে, কাল একটু দেখে শুনে মুক্ত বেশি বেগুনই নিয়ে আসিস নিতাই, তার ঘেরানি আলাদা। চোখ বুজে আসে, সুখ সুপ্তির পথ বেয়ে যেন ফেলে আসা কোন দূর দূরান্তরে পৌঁছে যায় বুড়ি। দেখতে পায় কোথাকার একটা মেটে রান্নাঘরের মধ্যে গনগনে আঁচ কাঠের উনুনের সামনে বসে দীর্ঘাঙ্গী সুন্দরী এক বউ বড় বড় বেগুনের গায়ে তেল মাখাচ্ছে, আর উল্টে পাল্টে পুড়িয়ে নিয়ে তুলছে। বেগুনে জল ঝরার শোঁ শোঁ শব্দ উঠছে। লোভনীয় একটা ঘ্রাণে শীতকালে দৌড় জানালা বন্ধ চালাঘরটা যেন ম করছে। ওদিকে আর একজন মেয়ে ছেলে বাঁশের চালুনিতে ভাজা চালগুলো ফেলে হাত ঘষে ঘষে বালি ঝরাতে ঝরাতে হেসে হেসে বলছে, নব আমাদের চালাক মেয়ে, বুঝে বুঝে ভালো কাজটি বেছে নেছে, অগ্নিদেবতার একেবারে সামনাসামনি। নব হেসে বলে, তবে কাজ বদল করে নাও। না বাবা, তোর মতন অমন মাক্ষম হেনক করে বেগুন পোড়াতে আমরা পারি না। মানে আরও দুজন তারা ততক্ষণ হাঁড়ি হেসেল তুলছে, সাফ সূত্র করছে। তাদের একজন বলে ওঠেন,
নবর ঠাকুর কাল কি বলেছিলেন দিদি শুনেছ? বলেন কিনা রান্নাঘর তোমাদের দখলে, আমাদের আলায় বালায় দিয়ে চুকিয়ে দিয়ে নিজেরা বেশ লুকিয়ে লুকিয়ে ভালো মন্দটি সাঁটা হয়। দিদি বলে ওঠেন, কখন বলল? মহারানীর কাছে বুঝি? আমার সামনে বলু দেখি একবার, ঝেড়ে শুনিয়ে দেব না? আহা, ও তো ঠাট্টা করে। আমিও ঠাট্টা করে বলবো, ওনাদের আলায় বালায় বটে মাছের মুড়োটি, দুধের সরটি, দইটি, ক্ষীরটি কাদের পাতে পড়ে শুনি? আমাদের ভালো মন্দ তো নিখরচায়, জ্বালা চাল, পয়সায় দুশের বেগুন আর গাছের কাঁচা লঙ্কা। হেসে ওঠে চারজনেই। কি মনোরম সে দৃশ্য, কি মধুর পারিবারিক সেই ছবি। এখন আর কেউ কারো সঙ্গে গল্প হাসি করে না, সব কেঁচো কথা। কিন্তু এখন বুড়ি আর এই দুঃখের কালে নেই, চলে গেছে দূরকালের, হারিয়ে যাচ্ছে সেই মনোরম দৃশ্যটার মধ্যে, যেখানে একটা শোঁ শোঁ শব্দের সঙ্গে একটা লোভনীয় গন্ধ দৃশ্যটাকে আরও রমণীয় করে তুলেছে। ঘুমের মধ্যে হারিয়ে যাওয়া বুড়ির মুখে রেখার একটি প্রসন্ন পরিতৃপ্তির ছাপ। ঠিক তখন আর একটা বউ, বোধ করি সেই ৯০-এরই বয়সী, এক তার চোপড়ের আটা ঠাসতে ঠাসতে তিক্তচিত্তে ভাবছিল, একটা নিষ্প্রয়োজনীয় মেয়ে মানুষের ৯২ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার মতো অশ্লীল আর কি আছে? না, আছে। ওর চাইতেও অশ্লীল হচ্ছে সেই ৯২ বছরের জীর্ণ জঠরে চিরজ্বলন্ত গনগনে আগুনটা, যে আগুন দুটো জোয়ান মানুষের খাদ্য অবলীলায় পরিপাক করে ফেলতে পারে। গনগনে আগুনের কথা মনে পড়তেই বউটার মেজাজটা আরও গনগনে হয়ে উঠল। তুচ্ছ একটু আগুনের জন্যে কত কষ্টই পায় সে। আগে তবু একটা উনুন থাকত, রুটি সেকা হতো চোখের নিমেষে। রাতে রান্নার সময় কত কম লাগত। রান্নাঘরে চালা পড়ে যাওয়া পর্যন্ত সবার ঘরে রান্না, জনতা কুকার স্বাদ। আগুন কেমন দেখতে তা যেন ভুলেই গেছে বউটা। শীতের দিনে নিজের চানের জন্য একটু গরম জল, সে তো স্বর্গীয় বিলাসিতা। গরম জলে সাবান ভিজিয়ে কাপড় কাচা, সে কথা আর ওঠে না, আর উঠবেও না। পৃথিবী জ্বালানি ক্রমেই নিতাইদের মতো লোকের কাছে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন।